আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের কেমিস্ট্রি কোর্সের গুণগত রসায়ন চ্যাপ্টারের ৪র্থ নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা বিগত 3 দিনে যে সমস্ত টপিকগুলো পড়ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নতুন কিছু টপিক আলোচনা করব এখানে। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে ফোকাস করব সেটা হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বর্ণালী। আজকে আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী সম্পর্কিত যত থিওরি আছে এবং ম্যাথমেটিক্স আছে সবগুলো ইনশাল্লাহ দেখব। তাহলে এখানে তড়িৎচুম্বকীয় বর্ণালী জিনিসটা কি সেটা আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বর্ণালীর ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুইটা কি থাকবে, সবসময় একই সাথে থাকবে। অর্থাৎ কোনো একটা আলোক রশ্মি যদি চলে তাহলে আলোক রশ্মি কিসের প্রভাবে তৈরি হয়? আলোক রশ্মি সবসময় বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তৈরি হয়। এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব। এবং এই বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা যদি আমাদের একটা তরঙ্গ চিন্তা করি আমরা, বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কি থাকে? পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে যেখানে আমাদের তড়িৎ ক্ষেত্র আছে সেইখানে আমাদের চুম্বক ক্ষেত্র আছে। তাহলে কোনো একটা আলোক রশ্মি যদি উৎস থেকে নির্গমন হয়, কোনো একটা উৎস থেকে যদি নির্গমন হয় তাহলে তার চলন বোধ হবে তরঙ্গ আকারে। এটা আমরা ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ যখন দেখছিলাম তখনও কিন্তু দেখেছি যে আলো কণা ধর্ম আছে এবং তার কি তরঙ্গ ধর্ম আছে। তাহলে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী তখনই সৃষ্টি হবে যখন সেইখানে তড়িৎ ক্ষেত্র থাকবে এবং হচ্ছে চুম্বক ক্ষেত্র থাকবে। তাহলে এখানে দেখো বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে সব ধরনের দৃশ্য এবং অদৃশ্য আলোর উৎপত্তি বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে হয়ে থাকে। আমরা এই কথা কিছুক্ষণ আগেই বললাম। আচ্ছা, যদি তড়িৎ চৌম্বকীয় বর্ণালী এইভাবে সৃষ্টি হয় তাহলে এইখানে একটা চিত্র আছে, দেখো এই যে একটা তরঙ্গের চিত্র আছে। এই তরঙ্গের চিত্র, এই যে সর্বোচ্চ যে দূরত্ব আছে এটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ বা এটাকে বলা হয় বিস্তার। উপরের দিকে যেটা সেটা হচ্ছে কি বিস্তার, নিচের দিকে যে বিস্তারটা সেটাকে বলা হয় তরঙ্গপাত বা শুধুমাত্র পাত। আচ্ছা, এখানে আরও কিছু কিছু টার্ম তোমাদেরকে জানতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, ফ্রিকোয়েন্সি কি জিনিস, এই জিনিসগুলো এবং তরঙ্গ সংখ্যা কি, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হইতে আলোক রশ্মি যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই যে তরঙ্গটা দেখতে পাচ্ছ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। অথবা এই বিন্দু থেকে যদি এই বিন্দু পর্যন্ত আমরা বিবেচনা করি তাহলে এই যে দেখো একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে এখানে বা পূর্ণ স্পন্দন সৃষ্টি হয়েছে। তাহলে এই পূর্ণ স্পন্দন সৃষ্টি হইতে সে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটাকে আমরা বলি কি তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এখন ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফ্রিকোয়েন্সি হচ্ছে একক সময়ে যতগুলা স্পন্দন সৃষ্টি হয় তাকেই বলা হয় একত্রে ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সি হলো একক সময়ে তরঙ্গ শীর্ষের সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 1 সেকেন্ড বিবেচনা করি তাহলে 1 সেকেন্ডে মনে করি এখানে 3টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত একটা স্পন্দন, এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, টোটাল 3টা স্পন্দন এখানে, বা 3টা শীর্ষ দিয়েও বিবেচনা করতে পারো, এখানে 3টা শীর্ষ তৈরি হয়েছে এখানে। তাহলে টোটাল 1 সেকেন্ডে যদি 3টা শীর্ষ তৈরি হয় তখন তার ফ্রিকোয়েন্সি আমরা কত বলবো? 3। তাহলে এই গেল তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে ফ্রিকোয়েন্সির আইডিয়া। এই ক্ষেত্রে এই যে দেখো প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গে চলমান কোনো বিন্দুর মোট শীর্ষ সংখ্যাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তাহলে তড়িৎচুম্বকীয় বর্ণালীতে আমাদের কি কি লাগবে ম্যাথ করার ক্ষেত্রে? দেখবে ফ্রিকোয়েন্সির মান প্রয়োজন হবে এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান প্রয়োজন হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে যেখানে কোনো উৎস থেকে আলোক রশ্মি আসবে এবং যে কোনো ধরনের দৃশ্যমান আলো, অদৃশ্য আলো, যেমন হচ্ছে অবলোহিত অঞ্চলে যে রশ্মিগুলো আমরা পাবো অথবা অতিবেগুনি রশ্মি যেগুলো আছে, সব ক্ষেত্রে আমাদের কি হবে? আলোক রশ্মির কিন্তু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। আচ্ছা, তাহলে সব কিছু সৃষ্টি হয় কিসের প্রভাবে? বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে। এই কথাটা যাতে মাথায় থাকে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি এখানে কি আছে। আচ্ছা, এইখানে হচ্ছে দৃশ্যমান আলোর কিছু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এর আগে আমরা একটু বলে নিই যে শুধু দৃশ্যমান আলো না, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি সংখ্যার উপর ভিত্তি করে টোটাল 7টি অঞ্চলে ভাগ করা হয়েছে। কি কি 7টি অঞ্চলে ভাগ করা হয়েছে? সেটি হচ্ছে গামা রশ্মি,
এক্স রে রশ্মি, আল্ট্রাভায়োলেট, তারপরে হচ্ছে দৃশ্যমান, তারপরে হচ্ছে অবলোহিত, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, লাস্ট যেটা সেটা হচ্ছে তোমার রেডিও ওয়েভ। এটা বই খুললে দেখতে পারবা যে 60টা আমাদের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোক রশ্মিগুলো আমরা পাইলাম সেগুলোর হচ্ছে কি দৃশ্যমান অঞ্চলে কোনগুলো পাবো, এক্স রে রশ্মি, তারপর আলট্রাভায়োলেট রশ্মি, এগুলো প্রত্যেকটাই মান দেওয়া আছে বইয়ে, একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা তোমরা দেখে নিবা। এইখানে শুধু দৃশ্যমান আলোর যে বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আছে সেইটা আছে। দেখো আমরা ছোটোবেলায় 7 রংধনু 7টা রং সম্পর্কে জানি, বেনিয়া সহকলা। তাহলে আমাদের যে দৃশ্যমান অঞ্চল সেইখানে যে আমরা রং পাবো 7টা, সেটা হচ্ছে এই বেনিয়া সহকলা। এটা নির্দিষ্ট আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আছে। দেখো বেগুনির জন্য 380 থেকে 424, নীলের জন্য 424 থেকে 450, আসমানির জন্য এত। এই মানগুলা যখন আমরা ম্যাথ করব তখন এই মানগুলা দেখবা কাজে দিচ্ছে। এইখানে আমাদের একটা ম্যাথ আছে, আমরা এই ম্যাথটা শুরু করার আগে আমরা আগে কিছু রাশিমালা সম্পর্কে আরেকটু দেখে আসি। আমাদের এইখানে প্রথমে এখানে খেয়াল করে দেখো, আমাদের ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি নিয়ে একটু আগে কথা বললাম। ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি কী কাজে লাগবে সেইটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিকে নিউ দ্বারা আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে কি সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। আচ্ছা, এখন এটা হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাকে প্রকাশ করা হয় নিউ বার দ্বারা। নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। কেন তরঙ্গ সংখ্যা 1/λ হইল? সেটা হচ্ছে গিয়ে এই ফ্রিকোয়েন্সি হচ্ছে বা কম্পাঙ্ক হচ্ছে খুবই একটা বড় সংখ্যা, যার কারণে একে আমরা আলোর বেগ দ্বারা ভাগ করি। যেমন নিউ বার নিউ ডিভাইডেড বাই সি। আবার সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, সি ইজ ইকুয়াল টু এখান থেকে লেখা যায় ল্যামডা উপরে হচ্ছে নিউ। তাহলে এটা কাটা, এটা শুধুমাত্র থাকলো কি 1/λ। অর্থাৎ স্পন্দন সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে এটাকে আমরা নিউ বার দ্বারা প্রকাশ করব। এটা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এখন তড়িৎচুম্বকীয় বর্ণালীর সংজ্ঞাতে যদি আমরা বলি তাহলে কিভাবে বলতে পারবো? তড়িৎচুম্বকীয় বর্ণালীর সংজ্ঞা হচ্ছে কোনো একটা আলো যদি কোনো উৎস থেকে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে তাদের সাথে যুক্ত থাকে, অথবা কোনো একটা আলোর যখন চলতে থাকে তখন তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, বা উভয়ের প্রভাবে যখন আলোক রশ্মি চলতে থাকে, তাকে আমরা কি বলবো? তড়িৎচুম্বকীয় বর্ণালী। এই তড়িৎচুম্বকীয় বর্ণালী আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আলোক শোষণ বর্ণালী অথবা আলোক বিকিরণ বর্ণালী। শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী কিভাবে তৈরি হবে আমরা পরবর্তীতে যখন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখব তখন দেখতে পারবো যে শোষণ বর্ণালীটা কিভাবে তৈরি হয় আর বিকিরণ বর্ণালীটা কিভাবে তৈরি হয়। তাহলে আমরা একটু ম্যাথমেটিক্সের দিকে যাই। এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে তোমাদের জন্য, যে একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত, এবং কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার মান দেওয়া আছে 530 ন্যানোমিটার, এবং বিকিরিত রশ্মির বর্ণ কীরূপ হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে কম্পাঙ্ক নির্ণয় করার জন্য কম্পাঙ্কের সূত্র কি? কম্পাঙ্ক হচ্ছে নিউ, এটা বের করতে হবে, আর হচ্ছে তরঙ্গ সংখ্যা নিউ বার নির্ণয় করতে হবে। তাহলে খুবই সিম্পল জিনিস, নিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে 3 × 10⁸, এটা আছে মিটারে। তাহলে ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে যেতে হলে কী করতে হবে? -9। তাহলে এখানে ল্যামডার মানটা আমরা বসিয়ে দিই 530 × 10⁻⁹। যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক অথবা বিকিরিত ফ্রিকোয়েন্সি। তারপরে বের করতে বলছে তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যাকে নিউ বার দ্বারা প্রকাশ করা হয় 1/λ। তাহলে 1 ল্যামডার মান কত? 530 × 10⁻⁹। এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যার মান বের হবে। আচ্ছা, এবার বলছে যে বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে।
বিকিরিত রশ্মির বর্ণ নির্ণয় করতে গেলে আমাদেরকে এইখানে বলে দিয়েছে 530 ন্যানোমিটার। তাহলে দেখো তো আমাদের যে আগের একটা চার্ট দিছিলাম আমরা, 530 ন্যানোমিটার কোন রেঞ্জের মধ্যে পড়ে? এইখানে 530 ন্যানোমিটার হচ্ছে সবুজ রঙের। তাহলে এই যে 500 থেকে 575 এর মাঝখানেই 530 আছে। তার মানে বলাই যায় যে বিকিরিত রশ্মির বর্ণ হবে সবুজ বর্ণের। আচ্ছা, এই হলো আমাদের ম্যাথ। আমরা পরবর্তী ম্যাথটাতে একটু দেখি। দেখো, লিথিয়াম পরমাণুর লাল বর্ণের রেখা বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 671 ন্যানোমিটার। এই ক্ষেত্রে মিটারটা হবে না, এটা হচ্ছে ন্যানোমিটার। এই আলোক রশ্মির একটি ফোটনের শক্তি গণনা করো। তাহলে কি করতে বলছে আমাদের? লাল বর্ণের একটা বর্ণালী রেখা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 671 ন্যানোমিটার। আলোক রশ্মির ফোটনের শক্তি গণনা করো। তাহলে ফোটনের শক্তি গণনা করতে হলে আমাদের কিসের সাহায্য লাগবে? ই এর সাহায্য লাগবে। ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এইচ নিউ। তাহলে এইচ ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এইচ এর মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34। তোমরা একটু কারেকশন করে নিও, বিগত ক্লাসগুলোতে 6.36 লেখা হয়েছিল একটা মেতে। এটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻8। আর ল্যামডার মান আমাদের দেওয়া আছে কত? 671 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে গেলে 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হবে আমাদের কি? ফোটনের শক্তি। খুবই সিম্পল একটা ম্যাথ। শক্তির একক হচ্ছে জুল। তারপরে দেখো কি আছে, বলছে যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনটি তৃতীয় বোর কক্ষপথ থেকে প্রথম বোর কক্ষপথে লাফিয়ে পড়লে বিকিরিত ফোটন শক্তির তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের প্রশ্নটাকে বুঝতে হবে যে কি বলছে মূলত। হাইড্রোজেন পরমাণুর একটি বর্ণালী একটি ইলেকট্রন তৃতীয় বোর কক্ষপথ থেকে, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথ থেকে ইলেকট্রনটা কোথায় যাবে? প্রথম কক্ষপথে। তাহলে তৃতীয় কক্ষপথে লাফিয়ে প্রথম কক্ষপথে যাবে। অর্থাৎ উচ্চ শক্তিস্তর থেকে যদি নিম্ন শক্তিস্তরে যায়, সেই ক্ষেত্রে আলোক শক্তির বিকিরণ হয়। আমরা কিছুক্ষণ আগে বলেছি যে আলোক রশ্মির দুই ধরনের বিকিরণ হয়, একটা হচ্ছে আলোক শোষণ বর্ণালী, আরেকটা হচ্ছে আলোর বিকিরণ বর্ণালী। তাহলে শোষণ বর্ণালী কখন হয় আর বিকিরণ বর্ণালী কখন হয়? কোনো ইলেকট্রন যদি উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে লাফিয়ে চলে, উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যদি যায়, সেই ক্ষেত্রে আলোর বিকিরণ ঘটবে। আবার কোনো একটা ইলেকট্রন যদি বাইরের কোনো উৎস থেকে পর্যাপ্ত শক্তি নিজে গ্রহণ করে নিম্নতর শক্তিস্তর থেকে যে কোনো উচ্চতর শক্তিস্তরে যায়। অর্থাৎ আমরা সব সময় জানি যে কোনো ইলেকট্রনগুলো যখন স্বাভাবিক অবস্থায় নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সেটা নর্মাল অবস্থা বা স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু যখন সে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যেতে চাইবে তখন তাকে কিন্তু কী করতে হবে? বাইরের কোনো উৎস থেকে শক্তি গ্রহণ করতে হবে। কারণ তার যে বর্তমান অবস্থা, এই অবস্থান থেকে উচ্চ পর্যায়ে যেতে হলে তার কি পর্যাপ্ত শক্তির দরকার। যখন সে বাইরের উৎস থেকে শক্তি গ্রহণ করে উচ্চতর শক্তিস্তরে যাবে, তখন যে বর্ণালী আমরা পাবো সেটা হচ্ছে আলোক শোষণ বর্ণালী। আচ্ছা, আবার কোনো একটা উচ্চ শক্তিস্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তরে যাবে, তখন উচ্চ শক্তিস্তরে থাকা মানে স্বাভাবিকভাবে তার শক্তি বেশি। সে উঁচু তলা থেকে যদি নিচু তলাতে যায় তাহলে তার কি হবে? শক্তির বিকিরণ ঘটবে। তাহলে দুই ধরনের শোষণ বর্ণালী আমরা পেলাম এখানে। তাহলে এখানে দেখো কি বলছে যে তৃতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে যাবে, তাহলে স্বাভাবিকভাবেই আলোর কি ঘটবে? বিকিরণ বর্ণালী এখানে আমরা পাবো। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের কি কি বের করতে হবে সেটা একটু দেখো। প্রত্যেকটা কক্ষপথের আলাদা আলাদা শক্তি আছে, প্রত্যেকটা কক্ষপথে আলাদা আলাদা শক্তি আছে। তাহলে প্রথম কক্ষপথের যেটা শক্তি সেটাকে আমরা যদি E1 দ্বারা প্রকাশ করি, দ্বিতীয় কক্ষপথের শক্তি হবে আমাদের E2, তৃতীয় কক্ষপথের শক্তি হবে E3। তাহলে E1 এর জন্য যেটা পাবো E3 এর জন্য কিন্তু সেটার থেকে ভিন্ন পাবো।
তাহলে আমরা E1 প্রথম কক্ষপথ যেটা আছে, প্রথম কক্ষপথের শক্তি এটাকে E1 দ্বারা প্রকাশ করলাম। এটার মান হচ্ছে -2.18। এটা যেহেতু সবগুলা মান ছিল কি তোমার ধ্রুব সংখ্যা, এর জন্য একবারে লিখতে পারি ইন্টু 10⁻18 ইন্টু n স্কোয়ার ডিভাইডেড বাই z স্কোয়ার। z স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার। তাহলে এটা কীভাবে লিখবো? প্রথম কক্ষপথের ক্ষেত্রে -2.18 ইন্টু 10⁻18 ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 স্কোয়ার। তাহলে সেমভাবে তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে? এটাকে আমরা বলবো E3 -2.18 ইন্টু 10⁻18 ইন্টু তাহলে 1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 3 স্কোয়ার। তাহলে এখন দুইটা শক্তি স্তর আমরা পাইলাম। তাহলে দুইটা শক্তি স্তরে যদি পার্থক্য বের করতে চাই তাহলে সেটা হবে কি ডেল ই, এটা হবে E2 মাইনাস E1। তো মানগুলো বসাই দিই, -2.18 ইন্টু 10⁻18 মাইনাস 2.18 ইন্টু 10⁻18 ডিভাইডেড বাই 1/9। এটা করলে কত আসে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। -1.18 2.18 ইন্টু 10⁻18 মাইনাস 2.18 ইন্টু 10⁻18 ডিভাইডেড বাই 1/9। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে -0.2422 ইন্টু এটার যে ভ্যালু সেটা হচ্ছে 1.93 ইন্টু 10⁻11 আর্চ। জুল। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা দুইটা শক্তি স্তর পাইলাম। তাহলে দুইটা শক্তি স্তরের পার্থক্যকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি। এইটাকে আবার আমরা প্রকাশ করতে পারি এইচ নিউ দ্বারা। তাহলে এখানে এইচ থাকলো সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু 3 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডার মান। ল্যামডার মান কত দেওয়া আছে? ল্যামডার মান আমাদেরকে বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এটা ল্যামডার মান বের করতে হবে। তাহলে ল্যামডা যদি বের করি তাহলে কি হবে? 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই আমরা যে এখানে ই এর মানটা পাইলাম, এই যে ই এর মানটা পাইলাম জুলে, সেইটা এখানে বসাই দেবো। তাহলে 1.93 ইন্টু 10⁻−18। এইটা যেটা পাবো সেটা হচ্ছে মিটারে পাবো। আচ্ছা, কোনো একক মিটার থেকে অ্যাংস্ট্রমে যদি প্রকাশ করতে বলে, এই যে অ্যাংস্ট্রম, তাহলে মিটার থেকে অ্যাংস্ট্রমে গেলে কি হবে? 10⁻10 দ্বারা গুণ। আবার অথবা অ্যাংস্ট্রম থেকে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻1 ইন্টু 10⁻10। ঠিক আছে? তাহলে এইখানে যে মিটার এককে আমরা জিনিসটা পাবো সেটাকে কি 10⁻10 দ্বারা গুণ দিলেই সেটা অ্যাংস্ট্রম এককে প্রকাশ পেয়ে যাবে। তাহলে খুবই সিম্পল একটা ম্যাথ। এইখানে 10⁻−7 দ্বারা কেন গুণ করলাম সেটা হচ্ছে এইখানে যে -11 পর্যন্ত আসে সেটা হচ্ছে আর্চ এককে ভ্যালু, এর সাথে 10⁻−7 গুণ করলে আমাদের এটা জুলে প্রকাশ পাবে। এই হলো ম্যাথ।
এবার আমাদের আলোক সম্পর্কিত প্লাঙ্কেট কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে একটু আলোচনা করা যাক। দেখো এখানে কি বলছে যে প্লাঙ্কের মতে আলোক নিরবিচ্ছিন্ন নয়, অর্থাৎ পদার্থ থেকে বিকিরিত তরঙ্গ শক্তি বিচ্ছিন্নভাবে নির্দিষ্ট একক পরিমাণে বা ক্ষুদ্র শক্তির প্যাকেট রূপে বের হয়। এই শক্তির এককের নাম দেওয়া হয়েছে আলো আলো আলোর কোয়ান্টাম শক্তি। তাহলে মূলত কথাটা কি বোঝাচ্ছে, অর্থাৎ আলোক শক্তি কোনো উৎস থেকে যখন চলে আসে তখন সেটা নিরবিচ্ছিন্নভাবে না, অর্থাৎ একই সাথে সবসময় চলতে থাকে না। যখন এই আলোক রশ্মি বিকিরিত হয় তখন সেটা বিচ্ছিন্নভাবে অথবা ক্ষুদ্র শক্তির প্যাকেট রূপে বের হয়। মানে কি বোঝাইলো, কোনো একটা শক্তি নিরবিচ্ছিন্নভাবে এইভাবে চলতেই থাকে না, আলোক রশ্মি নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে না, সেটা কি করে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে অর্থাৎ আলোক বর্ণালীর রূপে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়। এর জন্য এই যে ক্ষুদ্র শক্তির একক সেটাকে বলা হয় আলোর কোয়ান্টাম শক্তি। এখন এই ফোটনটা তখন আলোকে কি হিসেবে প্রকাশ করা হয়, আলোকে তখন বলা হয় যে শক্তির যে প্যাকেট রূপে বের হচ্ছে তখন সেটাকে বলা হয় ফোটন। এই ফোটন হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি সংখ্যার সমানুপাতিক। তাহলে ই ফোটন, এই যে এখানে দেখো ই ফোটন ইজ প্রপোর্শনাল টু নিউ, কম্পাঙ্ক সংখ্যার সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য একটা ধ্রুবক আসবে যেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা দিয়ে অলরেডি আমরা ম্যাথ করলাম এতক্ষণ। তাহলে এটা কেন আসলো সেটা তোমরা এখন বুঝতে পারলা। তাহলে আলোক রশ্মি কখনোই নিরবিচ্ছিন্নভাবে চলে না, সেটা কি একটা প্যাকেট আকারে অথবা বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাভাবে চলে। পরবর্তী স্লাইডে যাই আমরা, বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা জানি হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে স্বাভাবিক অবস্থায় এটা কি করতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবার যদি এইদিকে আরও অসংখ্য কক্ষপথ আছে না আমাদের, দেখো তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এইভাবে কি আমরা অসীম পর্যন্ত কক্ষপথ দেখাইতে পারি। এখন এই স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হয়ে সে যদি উচ্চতর স্তরে যেতে চায় তাহলে তার কি করতে হবে, অবশ্যই কোনো উৎস থেকে শক্তি শোষণ করতে হবে। তাহলে এই শক্তি শোষণ করে সে উচ্চ শক্তি স্তরে যাবে। উচ্চ শক্তি স্তরে যাওয়ার পর সে যখন আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসবে, ধরো এটা প্রথম শক্তি স্তর থেকে পঞ্চম শক্তি স্তরে গিয়েছে, তাহলে এই পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রনটা যখন আবার পূর্বের শক্তি স্তরে আসবে তখন যে পরিমাণ শক্তি শোষণ করে সে এখানে গেছিল, তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় সেই পরিমাণ আলো কী করবে, সে বিকিরণ করবে, যেটা তোমার পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে। ঠিক আছে, এইভাবে আমাদের সাধারণত বর্ণালীগুলো সৃষ্টি হয়। এখন এই বর্ণালীর কাজ কি, কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে ফিরে আসলে কী ধরনের বর্ণালীর সৃষ্টি হবে সেটা আমরা এখন দেখব। আমরা হাইড্রোজেনের যে পারমাণবিক বর্ণালী আছে বোর পরমাণু মডেল থেকে যেটা দেখি, সেইখানে আমরা 5 ধরনের বর্ণালীর সিরিজ দেখতে পাই। সেই পাঁচ ধরনের হয়, অনেক সময় 6 ধরনের হয়, কিছু বইয়ে দেখবা 6 ধরনের আছে। কি কি আছে, 5টা সিরিজ তৈরি হয়। একটা হচ্ছে লাইমেন, 2 নম্বর হচ্ছে বামার, 3 নম্বর হচ্ছে পেস্টেন, 4 নম্বর হচ্ছে ফুন্ড। লাইমেন, বামার, পেস্টেন, 4 নম্বর হচ্ছে ব্রাগেট। 5 নম্বর হচ্ছে তোমার ফুন্ড, 6 নম্বর হচ্ছে হামফ্রিজ বলা হয় এটাকে। এখন এগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখি। যেমন ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম, ষষ্ঠ, এটাকে সপ্তম কক্ষপথ বললাম। এখন কোনো একটা ইলেকট্রন মনে করো সপ্তম কক্ষপথে আছে ধরে নিলাম, অথবা এই ইলেকট্রনটা কোনো একটা সময় ষষ্ঠ কক্ষপথ বা পঞ্চম কক্ষপথে আছে। যে কোনো জায়গা থেকে, প্রথম কক্ষপথ ব্যতীত যে কোনো জায়গা থেকে, অসীম থেকেও হইতে পারে, যে কোনো উচ্চতর কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে লাফিয়ে পড়ে, অর্থাৎ সপ্তম থেকেও আসলেও ব্যাপার না, ষষ্ঠ থেকেও আসলেও ব্যাপার না, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, যে কোনো কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে লাফিয়ে পড়ে তাহলে আমরা যে আলোর সিরিজটা পাবো বা যে আলোক বর্ণালী পাবো সেটা হচ্ছে তোমার কি, সেটাকে আমরা বলবো লাইমেন সিরিজ। আর এটার অবস্থান হয় তোমার সাধারণত এটাকে পাওয়া যায় অতিবেগুনি হিসাবে, অতিবেগুনি রশ্মি বা অতিবেগুনি
অতি বেগুনি রশ্মির যে অঞ্চল আছে আমাদের এই লাইম্যান সিরিজটা আমরা সেখানেই পাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই লাইম্যান সিরিজটাকে আমরা খালি চোখে দেখতে পারবো না, কারণ অতি বেগুনি রশ্মি আমাদের খালি চোখে দেখা সম্ভব না। আমরা শুধুমাত্র দৃশ্যমান অঞ্চলে যেগুলা পড়ে সেগুলাকে দেখতে পারবো। সেগুলা কোথায় তৈরি হয়? সেগুলা তৈরি হয় তোমার বামার সিরিজে। আচ্ছা, এই যে বামার সিরিজ, তাহলে এই বামার সিরিজের যে ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে লাইম্যান সিরিজের থেকে, লাইম্যান সিরিজের তোমার আসছিল কোথায়? যে কোনো উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে। তাহলে এই আলোচনা থেকে আমরা একটু এই সমীকরণের দিকে একটু তাকাই। এখন এইখানে একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে যে তরঙ্গ সংখ্যা নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে দেখানো হয়। এখানে এটা ল্যামডা হবে। আচ্ছা, 1/λ ইজ ইকুয়াল টু নিউ বার, এটা সমান আমরা কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু 1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার মাইনাস এই আর ইজটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যেটার একটা মান দেওয়া আছে, দেখো 1.097 নিউটন টু দি পাওয়ার ন্যানোমিটার, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। আর এই যে n1 আর n2 এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, মানে যেখানে ইলেকট্রনটা আসবে লাফিয়ে, আর n2 হচ্ছে যেখান থেকে আসবে। তাহলে এটা হচ্ছে যেখানে আসবে, আর এটা হচ্ছে কি? যেখান থেকে আসবে। এটা অসীম থেকেও হইতে পারে, যেখান থেকে আসবে। তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে একটু মাথা খাটিয়ে বলো তো, লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 হবে কত? n1 হবে 1, এটা ব্যতীত অন্য কিছু হওয়া সম্ভব না। কিন্তু n2 কত হইতে পারে? n2 কিন্তু 2, 3, 4, 5 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। অর্থাৎ অসীম থেকে অসীম পর্যন্ত তার কক্ষপথের বা উচ্চতর কক্ষপথের অবস্থান কিন্তু হতে পারে। তাহলে এটা সর্বনিম্ন n1 এর মান কত? 1। এটা কিসের ক্ষেত্রে? লাইম্যান সিরিজের ক্ষেত্রে। এবার দেখো বামার সিরিজের ক্ষেত্রে কি ঘটে। বামার সিরিজের ক্ষেত্রে তোমার অসীমের যে কোনো কক্ষপথ থেকে সবাই কোথায়, অসীমের যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন লাফিয়ে কোথায় আসবে? দ্বিতীয় কক্ষপথে আসবে। অর্থাৎ অসীমের যে কোনো কক্ষপথ থেকে যদি আমার দ্বিতীয় কক্ষপথে লাফিয়ে পড়ে, যেমন এইখান থেকে এই 2 নম্বরে আসলো, 6 নম্বর থেকে 2 নম্বরে আসলো, 5 নম্বর থেকে 2 নম্বর, 4 নম্বর থেকে 2 নম্বর, এদিকে ধরো 3 নম্বর থেকে 2 নম্বর, এটা হচ্ছে 4 থেকে 2, এটা হচ্ছে 3 থেকে 2। অর্থাৎ অসীমের যে কোনো কক্ষপথ থেকে, অসীমের যে কোনো কক্ষপথ থেকে যদি 2 নাম্বার কক্ষপথে এসে কোনো ইলেকট্রন লাফিয়ে পড়ে, সেই ক্ষেত্রে আমরা বামার সিরিজ পাবো। তাহলে এই ক্ষেত্রে n1 এর সর্বনিম্ন মান কত? 2। n2 এর মান কত হবে? 3 থেকে শুরু করে 4, 5, 6 একদম ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে n1 এর মান হবে কত? 2। এটা পাবো আমরা বামার সিরিজ। একমাত্র এই সিরিজটাই হচ্ছে দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়, যেটা আমরা খালি চোখে দেখি, দৃশ্যমান অঞ্চলে বিদ্যমান। আচ্ছা, তাহলে এবার পেস্টেন সিরিজের ক্ষেত্রে কি ঘটবে? প্রথম দুইটা তো চলে গেল, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথ কার জন্য? প্রথম কক্ষপথে পাবো আমরা লাইম্যান সিরিজ, দ্বিতীয় কক্ষপথে পাবো আমরা বামার সিরিজ। তাহলে 3 নম্বর কক্ষপথ পেস্টেন সিরিজ, তার মানে অসীমের যে কোনো কক্ষপথ থেকে যদি, অসীমের যে কোনো কক্ষপথ থেকে যদি তৃতীয় কক্ষপথে লাফিয়ে পড়ে, তখন সেটাকে আমরা কোন সিরিজ বলবো? সেটা হচ্ছে পেস্টেন সিরিজ। তাহলে চিত্রটা মিশে আমরা একটু ভালোভাবে আঁকি পেস্টেন এবং ফুন্ডের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে পেস্টেন সিরিজের ক্ষেত্রে যে কাহিনীটা ঘটবে সেটা কি? অসীমের যে কোনো কক্ষপথ থেকে, যেটা হচ্ছে আমাদের 3 নম্বর কক্ষপথ, তার মানে n এর মান কত? 3। তাহলে যে কোনো কক্ষপথ থেকে এখানে লাফিয়ে পড়তে পারে, যে কোনো কক্ষপথ থেকে এইখানে যদি আসে কোনো সমস্যা নেই। তাহলে সেটা কোন ধরনের সিরিজে পড়বে? আমাদের পেস্টেন সিরিজ। তাহলে এখানে n1 এর মান কত? n1 এর মান হচ্ছে 3। n2 এর মান কত হবে? 4, 5, 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে ব্র্যাকেট ফন্ট এদের ক্ষেত্রে কত হবে? ব্র্যাকেটের ক্ষেত্রে তাহলে n1 এর মান কি? অসীমের যে কোনো কক্ষপথ থেকে বা n4 ব্যতীত যে কোনো কক্ষপথ থেকে যদি সেইখানে লাফিয়ে পড়ে, তখন তাকে আমরা কোন সিরিজ বলবো? সেটা বলবো ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের ক্ষেত্রে n1 এর মান কত হবে? n1 এর মান হবে 4, n2 এর মান কত হতে পারে? 5, 6,
7 ডট 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 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে ফন্ডের ক্ষেত্রে কত হবে, 4টা পর্যন্ত আমাদের চলে গেছে, তাহলে n1 এর মান এখানে অবশ্যই কত হবে 5, n2 এর মান 6, 7, 8 ইনফিনিটি পর্যন্ত। হামফ্রি সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন কক্ষপথ কোনটা হবে, আমাদের n1 এর মান হবে 6, n2 এর মান তাহলে কত হবে 7, 8, 9 এরকম অসীম পর্যন্ত হইতে পারে। অর্থাৎ যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে আমাদের যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে n1 এর মানের উপর ভিত্তি করে বা কক্ষপথগুলোর মানের উপর ভিত্তি করে আমরা 5 ধরনের সিরিজ পাবো। কি কি সিরিজ পাইলাম, লাইম্যান, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন। এটা প্রথমটা পাইছিলাম অতিবেগুনি অঞ্চলে, দ্বিতীয়টা পাবো আমরা দৃশ্যমান অঞ্চলে, বাকি যে 4টা এখানে দেখতে পাচ্ছ এগুলাকে পাবো আমরা অবলোহিত অঞ্চলে। অর্থাৎ এগুলাকেও আমাদের খালি চোখে দেখা সম্ভব না, শুধুমাত্র বামার সিরিজের ক্ষেত্রেই আমরা খালি চোখে দেখতে পারবো। তাহলে এই হলো হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা, যে কিভাবে হাইড্রোজেন বর্ণালীর সৃষ্টি হয় এবং কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে ইলেকট্রন লাফিয়ে পড়লে তারা কোন ধরনের সিরিজ তৈরি করবে, এবং এগুলাকে আমরা খালি চোখে দেখতে পারবো কি পারবো না সেটা n1 এবং n2 মানের উপর নির্ভর করে, সেটা কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে লাফিয়ে পড়তেছে সেটাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। তাহলে এই রিলেটেড একটা ম্যাথ আমরা যদি এখন সলভ করি তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয় তাহলে সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এবং বিকিরণের বর্ণ কীরূপ হবে। আমরা 7টা আলো বর্ণালী পড়ছিলাম না, যে বেনিয়া সহকলা, সেখানে 7 ধরনের ক্লাস রেঞ্জ দেখছিলা তোমরা। এখন আগে মূল কাজ হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে মূল সূত্র কি, মূল সূত্র হচ্ছে 1/λ। এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, RH ইন্টু 1/n1 স্কোয়ার আর হচ্ছে 1/n2 স্কোয়ার। এখানে অবশ্যই লিখতে হবে যে n1 ইজ গ্রেটার দেন n2। তাহলে রিডবার্গ ধ্রুবকের মান কত, 10, 96, 78, এটা হচ্ছে পার সেন্টিমিটারে, অথবা তোমরা ন্যানোমিটারও ইউজ করতে পারো। এখানে ইজ 1.7 ইন্টু 1.069 × 10⁻⁻19। একবারে ন্যানোমিটারে যদি প্রকাশ করো তবুও কোনো সমস্যা নেই, তাহলে আমাদের মানটা একদম ন্যানোমিটারে চলে আসবে। এটা হচ্ছে পার ন্যানোমিটারে। তাহলে কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে লাফিয়ে পড়ছে, চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে। তাহলে 1/, আমাদের n1 এর মান কত, n1 এর মান হবে 2 স্কোয়ার, আর 1/, এটা হবে কত 4 স্কোয়ার। তাহলে এখান থেকে একটা মান পাবো না আমরা, এখান থেকে যে মান পাবো সেটা কিন্তু সরাসরি ন্যানোমিটারে আসবে, কারণ আমি রিডবার্গ ধ্রুবকের মান ন্যানোমিটারে নিয়েছি। তাহলে এখানে একটা রেঞ্জ পাবো, ধরে নিলাম এটা 575। তাহলে 575 যদি হয় তাহলে খেয়াল করে দেখো তো এটা আমাদের কোন ক্লাস রেঞ্জের মধ্যে পড়লো, 575 আছে কার মধ্যে, সবুজ। তাহলে যদি ওইখানে আমাদের ভ্যালু 575 আছে তাহলে বুঝে নিব সেটা সবুজ বর্ণের আলো। যদি 465 আছে কথার কথা, তাহলে বুঝে নিব সেটা কি আসমানি যে আমাদের আলোটা আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের মধ্যে পড়ছে, তাহলে সেটা কোন রঙের হবে, আসমানি রঙের হবে। এইভাবে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করে বলতে পারি যে আলোর বর্ণালীটা কেমন হবে বা দেখতে আলোটা দেখতে কোন রঙের হবে। আচ্ছা, তাহলে পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে আমাদের, এই ম্যাথটা একটু খেয়াল করে দেখো। এটা একটা কনফিউজিং ম্যাথ, এই যে এইখানে এই কথাটার মধ্যেই তোমাদের একটু সমস্যা হয়। যেমন অবলোহিত অঞ্চলে সৃষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে প্রকাশ করো। এখানে দুইটা কনসেপ্ট আছে, যদি আলো বলে দেয় যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, আবার যদি বলে দেয় যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। যখন আমরা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব তখন সেই ক্ষেত্রে n1 n2 এর মানটা হবে ক্ষুদ্রতম, ঠিক আছে। আর যদি এখানে বলে দিই যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এই ক্ষেত্রে n2 এর মানটা 1/n2 স্কোয়ার, 1/n2 এর স্কোয়ার, এই মানটা হইতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম যখন দীর্ঘতম বলবে, আর যখন এটা ক্ষুদ্রতম বলবে তখন এটার মান হইতে হবে দীর্ঘতম। এই টাইপের দুইটা ম্যাথ করে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করবো আমরা। তাহলে এখানে বলে দিচ্ছে কি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের সূত্রটা আগে আমরা বসাই, 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার আর 1/n2 স্কোয়ার। আচ্ছা, এখানে RH এর মান 1. বসাইলাম। অবলোহিত অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী অবলোহিত অঞ্চল বলে দিছে, তাহলে n1 এর মানও বলে দিছে তোমার 3।
তাহলে n1 এর মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস, এখন n2 এর মানটা সর্বনিম্ন তখনই হবে যখন আমি n2 এর মান 4 বসাবো এখানে। ঠিক আছে, n2 এর মান 4 বসাইলে খেয়াল করে দেখবা যে এই মানটা, এই ভ্যালুটাকে তুমি সর্বনিম্ন অবস্থায় পাবা। আচ্ছা, তাহলে এই অঙ্ক এখানেই শেষ। তাহলে এখানে এই ভ্যালুটা যা বের হবে সেটাই হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্যের মান, অবলোহিত অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে। এখানে যেহেতু আমরা ন্যানোমিটারে নিছি, ক্যালকুলেশন করলে যে ভ্যালুটাই আসবে সেটাই হচ্ছে আমাদের কি ন্যানোমিটারের ভ্যালু চলে আসবে। খুবই সিম্পল একটা জিনিস, যা শুধু বোঝার কথা হচ্ছে এইখানে যখন দীর্ঘতম বলবে জাস্ট যেই শক্তি স্তরের কথা বলছে n1 এর মান থেকে একটা শক্তি স্তর বেশি নিলে আমরা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো। এখানে যদি ভ্যালু ট্রু হইতো, বলে দিত যে n1 এর মান 2, সেই ক্ষেত্রে আমরা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে এখানে মান বসাইতাম 3। এখানে যদি 4 হইতো তখন এটাকে নিতাম 4, অর্থাৎ একটা শক্তি স্তরের পরবর্তী শক্তি স্তরে যদি আমরা নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাবো। তাহলে খুবই সিম্পল ছিল এটা, যা শুধু একটা জায়গায় বোঝার ছিল। পরবর্তীতে একটা ম্যাথ দেখো, এই ম্যাথের মাধ্যমে আজকে আমাদের লেকচার শেষ করবো। এখানে বলছে যে অবলোহিত অঞ্চলে বর্ণালীর রসতম তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে সেম ভাবে আগের সূত্রটা আমরা লিখি, 1/λ is equal to RH into 1 divided by n1 স্কোয়ার মাইনাস হচ্ছে n2 স্কোয়ার। আচ্ছা, তাহলে RH এর মান তো আমাদের জানা আছে, 10⁻² পার ন্যানোমিটার ইন্টু, এবার কি বলে দিয়েছে দেখো তো খেয়াল করে, রসতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের মান তখনই সবচেয়ে রস হবে যখন আমাদের 1/n² এর মান সবচেয়ে বেশি হবে। তাহলে n1 এর মান তো 3 স্কয়ার। আচ্ছা, n2 এর মান সবচেয়ে কম কখন হবে, যখন এই যে n2 এর মান এটা সবচেয়ে কখন কম হবে, সবচেয়ে বড় হবে কখন, যখন n এর মানটা আমি সবচেয়ে বেশি নিব। এখন একটু আগে আমি বললাম যে তরঙ্গ অর্থাৎ একটা ইলেকট্রন অসীম পর্যন্ত কক্ষপথে যাইতে পারে, তাহলে এই মানটা কত হবে 1/n²। n² এর মানটা এখন 4, 5, 6 এরকম না বসে সবচেয়ে বড় মান কাউন্ট করতে হলে কত বড় হবে সেটা আমাদের জানা নেই। এর জন্য 1/n² হবে কি 1/∞। 1/∞ মান কত 0। তাহলে আমরা যদি রসতম তরঙ্গ দৈর্ঘ্য নিতে চাই তাহলে এই ভ্যালুটাকে সবচেয়ে বড় হইতে হবে, আর এই ভ্যালুটা সবচেয়ে বড় নিতে হলে আমার n2 এর মান নিতে হবে ইনফিনিটি, যার কারণে 1/∞ এর মান আসবে 0। তাহলে এই রাশিটা সম্পূর্ণ বাদ, এখানে থাকবে 1.09678 ইন্টু 10⁻² ইন্টু 1/9। তাহলে এখানে যে ভ্যালুটা পাবা সেটাই হবে সবচেয়ে কি রসতম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই হচ্ছে আমাদের পারমাণবিক বর্ণালী ইউজ করে যে ম্যাথগুলা, সেই ম্যাথের কনসেপ্ট এবং তার যে ম্যাথগুলা করলা সেগুলা। এখন আমরা প্রথম থেকে যদি একটু দেখি, তাহলে প্রথম একদম শুরুতে আমরা কি পড়লাম, শুরুতে পড়লাম আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী। এখন তড়িৎচুম্বকীয় বর্ণালী রিলেটেড আমরা পরবর্তীতে বিভিন্ন ম্যাথ দেখলাম, এই ম্যাথগুলো খুবই সিম্পল ছিল এবং 7 ধরনের বর্ণালীর রেখা যে সৃষ্টি হয় তার একটা ক্লাস রেঞ্জ এইখানে আছে। সবচেয়ে ছোট হচ্ছে গামা রশ্মি, তারপর তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি অনুযায়ী এতে ক্রম এখানে আছে। এখানে আরেকটা আছে সেটা মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি সাধারণত এটাকে ক্লাসিফিকেশনের মধ্যে ফেলে নাই, মহাজাগতিক রশ্মি। আচ্ছা, এদিকে আমরা এইদিকে কিছু ম্যাথ ছিল। আচ্ছা, তাহলে মূল কথা কি দাঁড়াইলো যে পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে আমরা দুই ধরনের পাবো, একটা হচ্ছে আলোক শোষণ বর্ণালী, একটা হচ্ছে আলোক বিকিরণ বর্ণালী। শোষণ বর্ণালী কখন পাবো, যখন নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাবে তখন সেই ক্ষেত্রে বিভিন্ন উৎস থেকে তারা আলোক শোষণ করে, সেই ক্ষেত্রে আমরা আলোক শোষণ বর্ণালী পাবো। আর আলোক বিকিরণ বর্ণালী কখন পাবো, উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে লাফিয়ে পড়ে তখন আমরা আলোক বিকিরণ বর্ণালী পাবো। এই আলোক বিকিরণ বর্ণালী থেকে আমাদের বুরের পরমাণু মডেলে যে 5 ধরনের সিরিজ দেখলাম আমরা, সেগুলো হচ্ছে 5টা অঞ্চলে আছে। কী কী আছে, লাইম্যান, বাউম্যান, প্রেস্টন, ব্রাগেট, ফুন্ড, আরেকটা আছে হামফ্রিস। তো এইভাবে আমাদের বুঝে বুঝে অঙ্কগুলো এবং থিওরিগুলো বুঝতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।